আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ইমেল একটা এসএমএস আসছে। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আর আমাকে যে এই ঘটনাটা পাঠিয়েছেন তার পরিচয়টা গোপন রাখতে বলেছেন, তাই আপনাদের কাছে তার পরিচয়টা তুলে ধরতে পারলাম না। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাটা শুরু করা যাক। সন্ধ্যার সময় বাজার ফেরার সময় দেখলাম কয়েক এলাকার কয়েকজন পাতি মাস্তান জটলা পাঠিয়ে একটা বিড়ালকে মারধর করার চেষ্টা করছে। বিড়ালটার প্রাণে বাঁচার জন্য যার হাত পা সামনে ছোড়াছুড়ি করলেও তাদের শক্তির কাছে পরাস্ত হয়ে গিয়ে দাঁত খিচিয়ে অদ্ভুত একটা ঘুঙানি দিচ্ছে। একটা অবলা প্রাণীকে এইভাবে টর্চার করার দৃশ্যটা আমার কাছে বড্ড অমানবিক লাগলো। হাতে থাকা ব্যাগটা রেখে দৌড়ে গেলাম সেদিকে গিয়ে দেখলাম একজনকে উদ্দেশ্য করে বললাম, অবলা প্রাণীটাকে ওভাবে মারধর করার মানে কি? কি করছে বিড়ালটা? ওদের ভিতর থেকে বয়োজ্যেষ্ঠ একজন কাঁধ ঝুঁকিয়ে তাকিয়ে বলল, তাতে তোমার কি? হ্যাঁ, নিজের জায়গায় তেল দাও, যাও। লোকটার উপর ভীষণভাবে রাগ হলো। যে বয়সে নামাজ কালাম পড়বে সেই বয়সে এসে নিজে তো পাপ করছে, সাথে কয়েকজন সাঙ্গপাঙ্গ জুটেছে। ভ্রু কুচকে রুর কণ্ঠে বললাম, এই বয়সে এসে কোথায় নামাজ কালাম পড়বেন তা না, একটা বিড়ালকে মারধর করছেন, এটা মানে কি? হ্যাঁ, এটা কি অপরাধ না? লোকটা ব্রুকোচকে এবার বৃদ্ধ একটা হাসি দিয়ে বলল, এই যে মানবতার ফেরিওয়ালা, আমাদের জ্ঞান না দিয়ে যে কাজে এসেছিস সেই কাজটা করে বাড়ি চলে যা, যা, আমাদের ডিস্টার্ব করিস না। আমাদের কাছে নাক গলাতে আসলে শেষমেশ নাকটাই হারাবি, বুঝলি? লোকটার উপর তিক্ততা জমে গেলে কথাগুলো শুনে লোকটা এই অঞ্চলের ভারপ্রাপ্ত মেয়র ডান হাত, তাই বলে কাদের উপর মেয়র হাত আছে দেখে যা ইচ্ছে তাই করবে? দেশ থেকে কি আইন কানুন সব উঠে গেল? এইভাবে একটা অবলা প্রাণীকে মারার কোনো অধিকার নেই ওদের। আমিও খানিকটা শক্ত করে বললাম, আরে ভাই, মানছি আপনাদের ক্ষমতা আছে, তাই বলে একটা অবলা প্রাণীকে এইভাবে মারবেন সবাই মিলে? মারার কি আর কিছু পাননি নাকি? কি অপরাধ করেছে বিড়ালটা? দানব আকৃতির লোকটা এবার বিশ্রী একটা গালি দিয়ে বলল, তখন থেকে একটাই কথা, কি করছে, ওটা কি করেছে সেটা তোমার জানার কোনো দরকার নেই, ঠিক আছে? ওটা বিড়াল না, ওটা একটা অপায়া, শয়তানের ভাই। দেখ দেখ, চোখগুলো দেখলে কেমন জানি ভয়ে গা সেদিয়ে যাচ্ছে। ওর জন্য আজকে আমাদের বড় ভাই মরতে মরতে বেঁচে গিয়েছে। ওর দিকে তাকালে সেই দিনটা খারাপ হয়ে যায়। এমন বিদ্যুটে নিকষ কালো বিড়াল বাপের জন্মে দেখিনি। পুরো শরীরটা যেন আলকাতর ভিতরে চুবানোর পর তুলে ছেড়ে দিয়েছে কেউ। অন্ধকারে সামনে পড়লে যে কেউ ভয়ে আটকে উঠবে, আর একটু ঘাড় অন্ধকারের মাঝে তো কেউ দেখতেই পাবে না হতচ্ছাড়াকে। লোকটার কথা শুনে বিড়ালটার দিকে তাকালাম আমি। বিড়ালটা আসলে দেখতে একটু বিদঘুটে টাইপের, নিকষ কালো গায়ের রং, শরীরে কালো বই, অন্য কোনো রঙের ছিটে ফোঁটা নেই, এমনকি চোখের মনিগুলো পর্যন্ত অন্ধকারে মোড়ানো। বিড়ালটা আমার দিকে কালো কালো চোখ জোড়া দিয়ে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের করুণ চাহনি দিয়ে বুঝতে চাইছে, দয়া করে আমাকে এদের হাত থেকে বাঁচাও, আমি নিরাপদ, আমার কোনো দোষ নেই, ওরা আমাকে মেরে ফেলবে। ভাই বলে হয়তো মেয়রকেই সম্বোধন করছে লোকটা। দুপুরের দিকে লোক মুখে শুনেছিলাম গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করেছে এলাকার মেয়র। শীতল গলায় বললাম, আচ্ছা শোনেন, আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, তার গাড়ি ব্রেক ফেল করে। আপনারা যদি এতটাই শাস্তিতে উদ্গ্রীব হন তাহলে গাড়িটির ভাঙচুর করেন, নয়তো পুড়িয়ে দেন। এখানে ওই অবলা প্রাণীটায় কী দোষ? তাকে এভাবে মারধর করার কোনো কারণই পাচ্ছি না আমি। এভাবে মারছেন কেন? দোষ আছে দেখেই বলছি। বিড়াল পথ কাটলে বিপদের আশঙ্কা থাকে, আর এই ভূতের বিড়ালটা পথ কাটলে তো বিপদ নিশ্চিত। আজকে সকালে আমাদের ভাই বাড়ি থেকে বের হওয়ার সময় এই অপয়া বিড়ালটা রাস্তা কেটেছিল, আর সেজন্যই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তোরা কি করে হা করে দেখছিস? হ্যাঁ, জলদি পিটে শেষ করে দে বিড়ালটাকে। লোকটার কথা বলা শেষে দুটো বাক্য যেন আমার ভেতরের পুষটাকে নাড়া দিল। এক লাফে গিয়ে বিড়ালটার হাত থেকে কেড়ে নিয়ে ঝোপের দিকে ছুঁড়ে মারলাম। এবার দানব আকৃতির লোকটা ক্ষুব্ধ হয়ে বলল, তোর এত বড় সাহস, আমাদের কাছে বাধা দিস? তখন থেকে ভালোভাবে কথা বলছি, দেখে গায়ে লাগছে না? এটাকে আগে শেষ করতো, তারপর ওটাকে দেখছি। তোরা দুজনে গিয়ে ওটাকে ধরে আন, দুটোকে মেরে এইখানে পুঁতে রেখে দেব। কথাগুলো শেষ না করতেই সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক হাতে থাকা লাঠিগুলো নিয়ে রুদ্ধশ্বাসে আমার দিকে তেড়ে এলো। আমি কোনো কিছু বুঝবার আগেই সপাটে নেমে আসলো মাথার উপরে। অসহ্য এক তীব্র যন্ত্রণা চেঁচিয়ে উঠে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম আমি।
হাত জোড়া রক্তে ভিজে গিয়েছে বুঝতে পারছি। স্নায়ুগুলো ক্রমশই অবশ হয়ে আসছে, হাত পা থরথরি দিয়ে কাঁপছে। হাত জোড়া নিদ্রা যাওয়ার জন্য ইতিমধ্যে মস্তিষ্কের সাথে যুদ্ধ করা শুরু দিয়েছে। একটা আর্তনাদ করে মাটির উপরে শুয়ে পড়লাম। আধা নিমজ্জিত চোখে জোড়া দিয়ে দেখলাম বাকি দুজন বিড়ালটাকে ধরে এনেছে আবার। বিড়ালটা পুরো নেয় আবার দাঁত খেঁচিয়ে গোঙায় দিচ্ছে বারবার। একজন রশি দিয়ে বিড়ালটার হাত পা বেঁধে আবার সামনে ফেলে দিল। তারপর বয়োজ্যেষ্ঠ লোকটা পৈশাচিক হাসি দিয়ে বলল, এই যে পশুধরদের ফেরিওয়ালা, এবার কে রক্ষা করবে? হ্যাঁ, পাজির বিড়ালটাকে এই নে দেখ। এই বলেই চারজন একসাথে লাঠি দিয়ে বিড়ালটার মাথা বরাবর জোরে আঘাত করে বসল। বিড়ালটা আঘাত পেয়ে বাচ্চা শিশুর মতো চার পা হাত পা ছড়িয়ে আর্তনাদ করে উঠে মুহূর্তের আবার নিস্তব্ধ হয়ে গেল। মূর্ছা যাওয়ার আগ পর্যন্ত বিড়ালটার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। বিড়ালটাও ছল দৃষ্টি নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করলো। অসহ্য যন্ত্রণা আর অবলা প্রাণীটাকে বাঁচাতে না পারার তীব্র কষ্টে চোখ জোড়া অসহ্য ভরে উঠল আমার। পাহাড় সমান ঘৃণা নিয়ে ও ধীরে ধীরে আমার চোখ দুটো বুঝে আসলো। চোখ খুলতে দেখলাম মাথার উপর সিলিং ফ্যান চক্রাকারে ঘুরছে। চোখের দৃষ্টি নাড়াতে মাথায় অসম্ভব রকমের ব্যথা অনুভূত হলো। আমার স্ত্রী শিউরে দাঁড়িয়ে আছে। তার মুখের অভিব্যক্তিতে দুশ্চিন্তা আর ভয়ে দুই মিশিয়ে আছে। ধর্মরিয়ে আমাকে উঠতে দেখে সুমি বলে উঠল, এখনই উঠো না প্লিজ, তোমার মাথায় প্রচণ্ড ব্যথা আর আঘাত লেগেছে, ডাক্তার বলছে তোমাকে রেস্ট করার জন্য। সুমিকে অসহায় দৃষ্টিতে হাত পা চেপে ধরতে দেখে নিজেকে সামলিয়ে নিলাম। তারপর বললাম, আমি এখানে কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? আমাকে এখানে কে নিয়ে এসছে? আমার কি হয়েছে? কেবিনের ভেতরে অজ্ঞাত এক ভদ্রলোক এসে বলল, আমি আপনাকে নিয়ে এসেছি। গতকাল রাতে বাসায় ফেরার সময় দেখি আপনি জ্ঞানশূন্য অবস্থার রাস্তার এক পাশে পড়ে আছেন। মাথাকে ফেটে গিয়ে রক্তে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাড়াহুড়ো করে আমি তারপর আপনাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করে দেই। সুমিত হাতটা চেপে ধরে বলল, জানি না সঠিক সময় তোমাকে হাসপাতালে না দিলে আসলে কি যে হতো। ভাই, আপনার ঋণ পরিশোধ করতে পারে আমি অযোগ্য হয়ে যাব। আমি। ভদ্রলোক মৃদু হেসে বলল, মানুষ মানুষের জন্যই। আচ্ছা, আমি এখন যাই তাহলে, অন্য আরেক সময় এসে দেখে যাব। আমি হক চকিয়ে বলে উঠলাম, আচ্ছা আপনি এখানে আর কাউকে দেখতে পাননি? মানে ওখানে আমার পাশে একটা বিড়ালও ছিল, ওটাকে দেখতে পাননি? ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, কই না তো, আমি শুধু আপনাকেই দেখেছিলাম, আর দেখলেও হয়তো অতটা মালুমই আনিনি। আপনাকে হাসপাতালে আনার তাড়াহুড়োতে হয়তো অন্য কিছু দেখবার সময় হয়ে ওঠেনি আমার। ডাক্তার বলেছে আপনার মাথা চোট লেগেছে, অযথা চিন্তা করলে নিজে তো কষ্ট পাবেন, সাথে আপনার পাশের মানুষটাও দুশ্চিন্তার কষ্ট দুটোই বাড়বে। এসব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ব্রেনটা একটু রিফ্রেশ করে দিন। আর আমি এখন যাচ্ছি, পরে একসময় এসে আবারও দেখে যাব। ভদ্রলোক উত্তরের আশা না করে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। আমি সুমির দিকে তাকিয়ে দেখলাম তার চোখে দুটো টলমল করছে, আর কোনো প্রশ্ন না করে চুপচাপ হাত দুটো করে চোখ বন্ধ করে বসে শুয়ে রইল। আজ 2 সপ্তাহ এরপর হাসপাতাল থেকে রিলাইজ দিয়েছে আমাকে। এখন অনেকটাই সুস্থ আমি, তবে মাথার আঘাতটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা। এই কয়েকদিন আমি যতবার একাকী থেকেছি, সেদিনও সেই করুণ ছলছল চোখজোড়া আমার চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আঁখি দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার বাঁচার জন্য আর্তনাদ করে ডেকেছিল আমায়। আমি বাঁচাতে পারিনি অবলা প্রাণীটাকে। বড্ড খারাপ লেগেছে বিড়ালটার জন্য। রাতে ঘুমানোর ভেতর এরকম অস্বস্তি অনুভব হওয়াতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। তৎক্ষণাৎ ঘোর কাটিয়ে উঠতেই মনে হলো রুমের ভেতরে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। ডিম লাইটের ঘোলাটে আলোতে জানালার দিকে চোখ পড়তেই তৎক্ষণাৎ ভাবটা কেটে গেল। তারপর চোখজোড়া মুছে জানালার দিকে তাকাতেই মনে হলো একজোড়া জ্বলন্ত চোখ শীতল দৃষ্টিতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি খানিকটা ক্ষীণ করতেই নিজের মনে বললাম, তুই বেঁচে আছিস। আমি জানতাম তোর কিছু হবে না। একদিনের ক্ষণিকের পরিচয়, যাকে এতটা আপন করে ফেলেছি, সে এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। জানালার পাশে দাঁড়িয়ে থাকা চার পায়ে প্রাণীটা অদ্ভুত একটা শব্দে ডেকে উঠল,
আওয়াজটা কানে আসতেই সরু একটা হাসি ফুটে উঠল আমার ঠোঁটে। জানালার গ্রিল ভেদ করে অবয়বটা ভেতরে প্রবেশ করতে আমিও হিতাহিত জ্ঞান ভুলে জানালার দিকে পা বাড়িয়ে এগিয়ে গেলাম তার দিকে। মেয়রের 65তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে মেয়রের গেস্ট হাউসে বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে। শহরের নামকরা সকল ব্যক্তিবর্গ এসেছেন সেই পার্টিতে। লাল সবুজ ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো গেস্ট হাউস। মেয়র তার জন্মদিন উপলক্ষে কোনো কিছু ঘামতি রাখেনি। তার জন্মদিনের পার্টিতে এক কর্নারে থাক করে সাজানো আছে দেশি বিদেশি নানান পদের পানীয় সমাহার। সেই সাথে মনোরঞ্জনের জন্য আছে রাত পরিতের মন করা নৃত্যের আয়োজন। আজকের এই রাতে কারো খেতে মানা নেই। যার যত ইচ্ছে মন ভরে রঙিন পানি গাঙ্গে পিণ্ডে গিলছে আর মনোরঞ্জন লুপে নিচ্ছে। গেস্ট হাউসের এক কর্নারে দাঁড়িয়ে আছে মেয়রের ডান হাত রমিজের সাথে তার চাপা পোলার দল। রমিজ নিচে রঙিন পানির গ্লাস হাতে নিয়ে ওদেরকে উদ্দেশ্য করে এলেমেলে একটা ছন্দ বলে উঠল। আজকে কোনো নেই মানা, পথ হারাতে রঙিন পানি খেয়ে হব দিশাহারা, বাড়ির পথের ঠিকানা তার নাইকো কারো জানা। অখাদ্য বলার পর পিঠ চাপড়ে বলল, খা, যার যত ইচ্ছে খা, একেবারে গলা পর্যন্ত খা সবাই। রমিজের পাশে থাকা সবার কণ্ঠ রতন বলে উঠল, বড় ভাই, এইগুলোর ভিতরে সবচাইতে দামি কোনটা, সেইটা খাবো। রমিজ ফ্যাসফ্যাস করে হেসে টলমলে না গলায় বলল, এই কে আছিস, ছোটকাটাকে এক গ্লাস রেড ওয়ান দে তো। জীবনে শুধু নাম শুনেছিস, আজ আমার দৌলতে নিজের পেটে পর্যন্ত চলে যাবে, বুঝলি? এই হলো রমিজের পাওয়ার। ছেলেটা অদ্ভুত কণ্ঠে বলে, পাওয়ার? হ্যাঁ, সব কিছু পাওয়ার। যার পাওয়ার আছে তার সব কিছু আছে, বুঝলি সবাই? সবাই একে বাক্যে রমিজের কথার উত্তরে বলে ওঠে, হ্যাঁ বড় ভাই, হ্যাঁ। রমিজ এবার খুশিতে গদগদ হয়ে বলল, এই ওয়েটার, একজন নয় সবাইকে এক করে রেড ওয়াইনের বোতল দে তো। রমিজ সবাইকে একটা করে বোতল দিতে বলে সামনে এগিয়ে যায়। লাল ড্রেস পরে রাতপরীর দল নৃত্য করেছে। রমিজের খুব ইচ্ছে করছে তাদের ছুঁয়ে দেখবার। অনেকদিন হলো মেয়েদের শরীরের ঘ্রাণ নেওয়া হয়ে ওঠেনি তার। কিন্তু মেয়র তার পার্টিতে আসা ব্যক্তিবর্গের সামনে হাত দেওয়াটা ঠিক হবে না, এতে উভয় ইমেজের ক্ষতি হতে পারে। এসব ভেবে নিজেকে দমিয়ে নেয় সে। তারপর আবার রঙিন পানি গলায় ঢালতে শুরু করে। রেড ওয়াইন খেয়ে পা টলমল করছে। রতনের জীবনে প্রথমবারের মতো এত দামি পানি খেয়ে পেট পড়েছে কিনা। পাশে থাকা সহজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, রতন, এই বাথরুমটা কোন দিকে রে? সজীবেরও একই অবস্থা। হুশজ্ঞান সব আজ রঙিন পানি গ্লাসে ডুবিয়ে দিয়েছে সে। মাতলামো স্বরে বলে উঠল, ধুর শালা, আমি কেমনে কমু? মেয়র কি আমার বাপ লাগে, হ্যাঁ, যে তার ঘরের খবর রাখবো আমি? যা গিয়ে নিজে খুঁজে নে, শালা লুচ্চার দল। যা, খেতে পারিস না তা গোগ্রাস কেন, গিলতে চাস না? রতনও কয়েকটা মিডিল ক্লাস গালি দিয়ে টলতে টলতে গেস্ট হাউসের বাইরে চলে আসে। চোখের সামনে সব কিছু ধোঁয়াশা লাগছে এখন। তারপরও আবার জোনাকি পোকার ন্যায় জ্বলতে থাকা ফেরারি লাইটের রঙিন আলোতে চোখ ধাঁধিয়ে আসছে তার। ফিতে ফিরে একদম আকণ্ঠ প্রাণ করেছে সে। বাহিরে ঠান্ডা বাতাস লাগতেই শরীরটা গলিয়ে উঠল। হাঁটু গেড়ে ওখানে মুখ ভরে বমি করলো কয়েকটা দফা। আর হাঁটতে ইচ্ছে করতেছে না রতনের। তবুও মদের নেশা তাকে পেয়ে বসেছে। এত দামি ব্র্যান্ডের পানি সে বাপের জন্মেও পান করেনি। তো দূরতাবাদ। আজকের রাতটা চলে গেলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তাই আজকের রাতটা সে মিস করতে চায় না। টলমল পায়ে ভরতে উঠে আবারও হাঁটতে লাগে রতন। গেস্ট হাউসে ঢুকবার সময় ওর চোখে পড়ল বাথরুমটা। ভাবলো চোখে মুখে পানি দিলে হয়তো ঘুমটা ভাবটা একটু কমে যাবে, তখন আরও বেশি করে খেতে পারবে সে। তারপর ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি মুখে মারতে খানিকটা স্বস্তি বোধ করলো। টিস্যু ছিঁড়ে মুখ মুছে বার হতে যাবে, ঠিক তখনই সামনে থাকা আয়নার ভেতরে একজোড়া চোখ দেখে ধমকে দাঁড়ালো রতন। চোখ কচলে আবার আয়নার দিকে তাকাতে দেখলো সে ব্যতীত আর কেউ নেই। নিজেকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, হালকা থাপ্পড় মেরে বলল আবার তখনই, হুঁশাই রতন, তোর এখন অনেক কিছু করার বাকি। কথাটা বলে পাশ ফিরতে আবার মনে হলো আয়নার ওপাশে হতে সত্যি একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তাকে দেখছে। আবার ঘুরে তাকালো রতন। এবার সামনে হাত দুটো ভর দিয়ে খানিকটা ঝুঁকে আয়নার দিকে তাকালো সে। তারপর বোকার মতো হেসে বলল, না, আর খাওয়া যাবে না।
বরং গিয়ে 2-3টা বোতল শার্টের ভিতরে লুকিয়ে বাড়িতে নিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। কথাগুলো বলে ঘাড় ঘোরাতেই কাঁধের উপর একটা ভারী বাতাস অনুভব করলো সে। ভয়ে আঁতকে উঠল। বলল, সুরের বাচ্চা, লুকিয়ে লুকিয়ে কেন নাটক করতেছিস? হ্যাঁ, সাহস থাকলে সামনে আয়, দেখি বুকের দম কতটুকু। কথাটা বলে শার্টের নিচে থাকা ধারালো চাকুটা বার করে শক্ত হাতে আঁকড়ে ধরে একটা গুড়ানি দিল সে। কিন্তু পরক্ষণেই মনে হলো সে হাওয়ার মাঝে হাত ঘোরাচ্ছে, এইখানে সে ছাড়া আর কেউই নেই। বুঝতে পারলো এসবই তার মনের ভ্রম। গলা পর্যন্ত খাওয়ার কারণে এখন উল্টোপাল্টা লাগছে তার বড্ড। তাই সে বড্ড অস্বস্তি লাগছে এখন তার। সিদ্ধান্ত নিলাম বাথরুম থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাবে সে। অতি লোভে তাঁতি নষ্ট করার মতো বোকামি করতে চায় না সে। যেমন কথা তেমন কাজ। বাথরুম থেকে বেরিয়ে সোজা পার্কিংয়ে চলে গেল রতন। রমেশ ভাইয়ের গাড়ির চাবি তার কাছেই আছে। গাড়ি দিয়ে গেলেও দ্রুত পৌঁছানো যাবে, পরেরটা পরে সামলে নেবে সে। দ্রুত পায়ে গাড়ির দিকে যাওয়ার সময় রতনের মনে হলো কেউ তার নাম ধরে ডাক দিল পিছন থেকে। ঘুরে দাঁড়িয়ে বলল, সজীব, তুই এখানে কি করছিস? সজীব কাছে এসে শান্ত গলায় বলল, আজ বহুত গিলে ফেলেছি রে। বিশ্বাস কর, বাপের জন্ম এমন খায়নি কখনো। পায়ে হেঁটে যাওয়া আমার একেবারে অসম্ভব। চল, আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবি। রতন একটু হেসে বলল, আমিও চলে যাচ্ছিলাম। রমেশ ভাই তো এখানে আজ সারা রাত কাটিয়ে দেবে, আর কুদ্দুস সেও তো কম ভাগি মাছ নয়। দেখবি একজনকে ধরে দিবি, রাত পার করে দিবে। তারপর দুজনে একসাথে হেসে উঠে বলে, তাহলে চল। কথাগুলো বলার পর দুজন গাড়িতে উঠে পড়ে। গাড়িতে চাবি দিয়ে লুকিং গ্লাসটা ঠিক করতে গিয়ে হকচকিয়ে ওঠে রতন। পাশের সিটে সজীব বসে আছে, অথচ গ্লাসে তাকে দেখা যাচ্ছে না। চমকে উঠে এক পলকে আয়না আবার তার পাশের সিটের দিকে তাকায় সে। কিন্তু না, পাশের সিটে সজীব বসে থাকলেও গাড়ির মিডরে সজীবের শরীরটা সম্পূর্ণ অদৃশ্য। শরীরের পরিবর্তে সোজা তার পিছনে থাকা সিটের কভারটা দেখা যাচ্ছে। চোখ কষলে আবারও আয়নার দিকে তাকায় রতন। আবারও একই দৃশ্যে ভয়ে শিরে হয়ে কেঁপে ওঠে তার পুরো শরীর। তারপর বিস্ফোরিত চোখে সজীবের দিকে তাকাতে সজীব সামনে তাকিয়ে বলে, গাড়ি স্টার্ট করে দে রতন, তাড়াতাড়ি স্টার্ট কর। কথাগুলো শুনতে ভয়ে আঁতকে ওঠে রতন। সজীবের গলা সে ভালো মতো চিনি না। এই গলার স্বর সজীবের নয়, কেউ যেন অনেক দূর হাতে ঘ্যার ঘ্যারে কণ্ঠে কথাগুলো বলছে, আর সজীব সেই কথা আর তালে ঠোঁট নাড়ছে মাত্র। কাঁপা কাঁপা গলায় রতন বলে ওঠে, সজীব, কি হয়েছে তোর? হ্যাঁ, এমনভাবে কথা বলছিস কেন? রতনের কথা শুনে সজীব এবার ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকাতে রতন ছিটকে সরে গিয়ে সিট থেকে দরজার গায়ে পড়ে। সজীবের চোখের মণি দুটো আর স্বাভাবিক নেই। কালো মণির পরিবর্তে এক জোড়া হলদিতে জল ছেলে চোখালো মণি ফুটিয়ে উঠেছে। আতঙ্কিত গলায় বলে ওঠে রতন, এ কি, তোর তোর চোখগুলো এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ? সজীব মিশ্র একটা হাসি দিয়ে বলে ওঠে, কেমন দেখাচ্ছে রে? বিড়ালের চোখের মতো, তাই না? হ্যাঁ, কিন্তু এখন তো ঠিক ছিল। এর আগেও তো তোর চোখ সব কিছু ঠিক ছিল। সজীব এবার হা হা করে হেসে উঠে বলে, ঠিকই ধরেছিস তুই, এই চোখ দুটো বিড়ালের চোখ। কথাটা শেষ হতেই দেখলো সজীবের রক্ত মাংসের শরীরটা ধীরে ধীরে দুমড়ে মুচকে বাঁকা হয়ে যাচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে রতনের কক ভয়ে পানিশূন্য হয়ে গেল এক মুহূর্তে। মেরুদণ্ড বেয়ে সমস্ত ভয় যেন নিংড়ে রক্তের শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে। রতন দেখলো হাড় মাংসের মানুষরা দুমড়ে মুচড়ে গিয়ে একটা বিড়ালের আকৃতি নিয়েছে, কালো মিশমিশে একটা বিড়াল। রতনের চোখ যেন আর এসব নিতে পারল না। অসহ্য এক যন্ত্রণা আর তীব্র ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নেমে পালাতে গেলে সে, কিন্তু ভয়ের তীব্রতা তাকে ভঙ্গুর বানিয়ে দিয়েছে। গাড়ি থেকে নামতে ধপ করে পড়ে নিচে পড়ে গেল সে। মুখ দিয়ে চিৎকার দিয়ে লোকজনকে জানিয়ে দিতে চাইল, কিন্তু একই পায়ের সাথে সাথে তারা বাকশক্তিও যেন হারিয়ে গিয়েছে। শত চেষ্টার পরে উচ্চারিত হলো না। তারপর বাঁচার শেষ চেষ্টা করতে বুক ভর দিয়ে পালাতে চাইল রতন। ভয়ার্ত চোখে দেখলো বিড়ালটা গাড়ি থেকে নেমে এসে তার দিকে এগিয়ে আসছে সন্তর্পণে। ঠিক যেমনটা শিকারী তার শিকারকে ধরবার জন্য এগিয়ে আসে, বিড়ালের চোখ দুটো ঝলঝল করছে আগুনের শিখার মতো।
রতনের সামনে এক মুহূর্তের জন্য কিছুদিন আগে ঘটনা এক পাপ কর্ম ভেসে উঠল। স্থির চোখ দেখলো সে নিজের সহ আরও তিনজন একটা বিড়ালকে বেঁধে মাটিতে ফেলে রেখেছে। বিড়ালটা হাত পা ছুঁড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে, আর তারা চারজন পৈশাচিক হাসি নিয়ে বিড়ালটার দিকে এগিয়ে আসছে। রতনের আর কিছু বুঝতে বাকি রইল না। সে হাউমাউ করে কেঁদে ফেলে নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো বিড়ালটার কাছে। কিন্তু বিড়ালটা তার আগতি মিনতি তোয়াক্কা না করে এক লাফে রতনের শরীরের উপরে পড়ে ধারালো নখের আছড়ে দিয়ে ছিন্নভিন্ন করে দিল রতনের দেহটা। সুচলা দন্ত দিয়ে একের পর এক কামড় বসিয়ে শরীর থেকে খুবলে খুবলে মাংস আলাদা করতে লাগলো। ভয়ানক এক আর্তনাতে কেঁপে উঠল গেস্ট হাউসের পার্কিং লট। রাতভর পার্টি করে শেষমেশের দিকে রমেশ সহজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, রতনটা কোথায় গেল রে? ছোকরাকে তো আশেপাশে তো কোথাও দেখতেছি না। সর্দারের কথার উত্তরে সজীব ব্যঙ্গান্ত স্বরে জবাব দিল, দেখ, কোনো রুমের ভিতরে সেমনির বুকে মুখ ডুবে হয়তো শুয়ে আছে। কথাটা বলে দুজনে একসাথে হেসে উঠল। তারপর আবার নিত্য মনোযোগ দিল। কুদ্দুস এখনো সামনে রঙিন পানি গলাতঙ্ক করে চলেছে। মদের গ্লাস হাতে নিয়ে মুখে ঢালতে গিয়ে হঠাৎ করে তার চোখ আটকে গেল ভিড়ের ভিতরে একজোড়া চোখ। রঙিন আলোতে ছোট্ট একজোড়া চোখ জলজলে দৃষ্টিতে যেন তার দিকে তাকিয়ে আছে। এগুলো যে কোনো মানুষের চোখ নয় তা সে বেশ আন্দাজ করতে পারছে। এত এত মানুষের ভিড়েও সেই একজোড়া যেন তার চোখেই দেখেছে জ্বলছে, গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। কুদ্দুস তার নেশাতুর দৃষ্টিতে সেই চোখ জোড়ার দিকে এতবার তাকাতেই বুকের ভেতরটা ছাদ পেতে উঠল। মনে হচ্ছে চার পায়ে কোনো জানোয়ার তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা কুকুর, না কুকুর তো অত ছোট না, একটা পূর্ণবয়স্ক বিড়াল। কালো মিশমিশে তার শরীর, কালো লোমশের উপর রঙিন আলো পড়ায় কালো রঙের বিড়ালটাকে দেখতে আরও ভয়ঙ্কর লাগছে। ক্ষীণ দৃষ্টি দিয়ে পায়চারি করে চলেছে সে। কুদ্দুস খানিকটা হকচকিয়ে উঠে চোখ দুটো কচলে নিয়ে আবারও তাকালো সেদিকে, কিন্তু না, কোথায় সেই জ্বলন্ত চোখজোড়া? এখানে তো রাতপরীর দল কোমর দুলিয়ে নাচছে। নিজের মনে হেসে উঠে বলল কুদ্দুস, তারপর নিজেই বলে উঠল হঠাৎ করে, ধুর, এখানে আবার বিড়াল আসবে কোথা থেকে? নেশার করে হয়তো ভুলভাল দেখছে। রাতভর পার্টি করে সকালে ফেরার পথে রতনের ছিন্নভিন্ন শরীরটা পার্কিং লটে পড়ে থাকতে দেখে সজীবের মূর্ছা যাওয়ার মতো অবস্থা। রতনের ঘাড়ের দিকে বেশ কয়েকটা জায়গার মাংসকেও যেন ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড আর রাগে তার সদন্ত বসে খুবলিয়ে তুলে নিয়েছে। ধারালো নখের আছড়ে পুরো শরীর জুড়ে খামচানোর দাগ। সেই ধারালো নখের আঁচড়ে সাদা শার্টটা রক্তে লাল হয়ে গিয়েছে। চোখে জোড়া অগ্নিকোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। মুখটাও স্বাভাবিকের চেয়ে বেশি খানিকটা হাঁ হয়ে আছে। নিশ্চয়ই মৃত্যুর আগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি সে। পায়ের নিচের ফ্লোর লাল রক্তে জমাট বেঁধে একবারে বিভৎস অবস্থা। এমন বিভীষিকতায় মৃত্যু দেখে সজীবের মেরুদণ্ড বেয়ে হিমশীতল ঠান্ডা পানির স্রোত বয়ে গেল মুহূর্তের ভেতরে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। প্রচণ্ড ভয়ে হাতা মুহূর্তের জন্যই কাজ করা বন্ধ করে দিল সজীবের। তারপর কোনো রকমে টলতে টলতে মৃত্যুর রতনের পাশে ধপ করে বসে পড়ল। কয়েক দন্ত সময় কাটলো এভাবে। তারপর নিজেকে সামনে নিয়ে কাঁপা কাঁপা হাতে প্যান্টের পকেটে থেকে মোবাইলটা বার করে রমিজের কাছে কল দিল সজীব। এক নিঃশ্বাসে সমস্ত ঘটনা বলে আবার কলটা কেটে দিল। তারপর বাদ্রুকুট হয়ে বিস্ফোরিত নয়নে বিবস্ত লাশের দিকে তাকিয়ে বসে থাকলো। রমিজ, কুদ্দুস আর মেয়র তিনজনের ছুটে এসে রতনের মৃত লাশের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। ফ্যাকাশ রক্তহীন একটা ছিন্নভিন্ন শরীর আতঙ্কের চোখে তাকিয়ে আছে উপরের দিকে। লাল তাজা রক্তে পার্কিং লটের মেঝে ভেসে যাচ্ছে। তিনজনে একসাথে বলে উঠল, এমন নৃশংসভাবে কে খুন করলো রতনকে? বাকিদের কথায় সজীব হুঁশ ফিরতেই ছিটকে সরে গেল কয়েক হাত। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি না। আমি বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে দেখি রতনের এই অবস্থা। ওর কাঁধের দিকে আমার শরীর জুড়ে অসংখ্য ক্ষত চিহ্ন। কোনো হিংস্র জানোয়ার যেন ঝাঁপিয়ে পড়ে খুবলে তুলে নিয়েছে কাঁধের মাংস। কুদ্দুসের তখনও লাল পানির নেশা পুরোপুরি কাটেনি। রমিজ রতনের মৃত দেহটা ভালো মতো একটাবার দেখে নিয়ে তিনজনের উদ্দেশ্যে বলল,
রতনের শরীরের ক্ষতচিহ্ন আর ধারালো নখের আঁচড় দেখে মনে কহিতেছে যে কোনো মাংসাশী জানোয়ার এই কামটা করছে। কথাটা বলেই সবাই এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকাতে মেয়ের শান্ত গলায় বলে উঠল, তোরা কি আমার ব্রুটোকে সন্দেহ করতেছিস? না, একদমই না। আমার ব্রুডো কখনো এই কাজ করবে না। ও আমেরিকান কুকুর, মানুষের মাংসের প্রতি কোনো লোভ নাই ওর। হয়তো মদ খেয়ে মাতলামি করতেছিল, দেখে রাস্তার কোনো জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়ে এই বলে হাল করে দিয়েছে। যাই হোক, এটাকে এখনই সাইড কর। মিডিয়া আর পাবলিকের যেন এসবের কোনো কিছু খুনাখুনিরাও টেনে না পায়। পেলে জল কত দূর গড়াতে পারে বুঝতে পারছিস তো? তাতে এগুলো সরা। এই বলে জিজ্ঞাসাযোগ্য দৃষ্টিতে রমেশের দিকে তাকায় মেয়র। রমেশ কাঁধ নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সত্যি আর কুদ্দুস বলে উঠল, যা হবার তো হয়েই গেছে, এখন আমাদের যা করার করতে হবে। গেস্ট হাউসে এখনও অনেক মানুষ আছে, সবাই জানাজানি হওয়ার আগেই এইটারে সাইড কারণ লাগবে। সজীব আয় আমার লগে। রতনকে ধৈরা সাইড করানো লাগবে। আর কুদ্দুসে আর এই তো মাতালের বাচ্চা। রমেশের ধমক খেয়ে কুদ্দুসের খানিকটা রেশে কাটে, হক চকিয়ে বলে ওঠে, হ্যাঁ ভাই, জি জি বলেন। তুই জলদি কইরা দোকানে যা প্লাস্টিকের বরফ কিনে লয় যা। বেশি দেরি করলে আবার লাশ পৌঁছে গন্ধ বার হইতে পারে। যা তাতে যা। কুদ্দুস কিছু একটা বলতে গিয়েও থেমে গেল, তারপর এক দৌড়ে বেরিয়ে গেল প্লাস্টিক আর বরফ কিনতে। কুদ্দুস বেরিয়ে গেলে রমেশ আর সজীব দুজনে রক্তের লাশটাকে ধরাধরি করে পার্কিং লটের স্টোরের রুমে রেখে আসলো। তারপর মেঝেতে জমে থাকা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর কুদ্দুস প্লাস্টিক আর বরফ কিনে আনলে তিনজনে মিলে রতনের মৃতদেহটা প্লাস্টিকের মুড়িতে সারা শরীরে বরফ লাগানোর পর স্টোর রুমে রেখে দিল। সিদ্ধান্ত হলো রাতের আধারের সুযোগ বুঝে মাটি চাপা দিবে রতনের লাশটাকে। রতনকে রেখে আসার পর কুদ্দুস আনমনা হয়ে গতকাল রাতেই ঘটনাটা মনে করবার চেষ্টা করলো। তারপর মনটা এখনও খচখচ করছে। তাহলে কি সে গতকাল রাতে সত্যি কোনো চতুষ্পদ জানোয়ার দেখেছিল পার্টিতে? তাৎক্ষণিকভাবে সবাই একটু ভ্যাবাচেকা খেলো। সময়ের সাথে সাথে সবাই নিজেকে সামলে নিল। এই লাইনে খুন খারাপি দেখে ভয় পেলে তো না খেয়ে মরা লাগবে তাদের কাছে। এসব ভেবে নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করার কোনো মানেই হয় না। লাশটাকে জায়গা মতো রেখে মেয়রের বাসা থেকে তিনজনেই বেরিয়ে গেল। যাওয়ার সময় রমেশ সজীব আর কুদ্দুসকে আরও একবার মনে করিয়ে দিল, বলল, যেখানে থাকো সন্ধ্যার পরই আমার মেয়রের গেস্ট হাউসে চলে আসবি, ঠিক আছে? রতনের লাশটার একটা ঠিকানা করতেই হবে, এখানে একেবারে রাখা যাবে না। রমেশের কথায় বাকি দুজন সম্মতি দিয়ে তারপর যে যার মতো চলে গেল। সারাদিন যে যার মতো কাজ সেরে সন্ধ্যা নামতেই রমেশের কথা মতো বাকি দুজনে মেয়র গেস্ট হাউসে রওনা দিল। কিন্তু গেস্ট হাউসে এসে বাঁধলো আর একটা বিপত্তি। রমেশ একটু আগে ফোন করে জানিয়ে দিয়েছে সে আসতে পারবে না। মেয়রের ইলেকশনের কাছে একটু বাইরে গিয়েছে। লাস্টার যেন তারা দুজন মিলে একটা ব্যবস্থা করে ফেলে। অগত্যা সর্দারের কথা মতো তারা দুজনে লাশটা নিয়ে এখান থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত একটু গভীর হলেই রতনের মৃতদেহটা নিয়ে বেরিয়ে পড়বে তারা। ঘড়ি কাটা তার রাত 11টার কাছাকাছি পৌঁছতেই সজীব আর কুদ্দুস দুজনে মিলে রমেশের কথা মতো প্লাস্টিকের মোড়ানো লাশটা গাড়িতে উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়লো। দুজনে ঠিক করলো শহরে ছেড়ে খানিকটা দূরের একটা জঙ্গলে নিয়ে কবর দিয়ে দিবে। এরকম রিস্ক নিতে চায় না তারা। কুদ্দুস সেই লাইনে পূর্ণ হলেও সজীব নতুন। এই প্রথমবারের মতো কোনো মৃত শরীরের সাথে নিয়ে তার পথ চলা, তাও আবার রাতের আধারে। শরীরটা অজানা কোনো এক ভয়ে বারবার কাটা দিয়ে উঠেছে সজীবের। কিন্তু সামান্য এই মরা মানুষকে দেখে ভয় পেয়েছে শুনলে কুদ্দুসের সামনে তার দাপট ক্ষুণ্ণ হবে ভেবে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে রাখার চেষ্টা করছে সে। নিজের বীরত্ব টিকিয়ে রাখতে কুদ্দুসের পাশের সিটে বুক ফুলিয়ে বসে থাকছে। কুদ্দুস খানিকটা আঁচে করতে পেরে গলা খাকারি দিয়ে বলে উঠল, কিরে সজীব, তোর কি ডর লাগতেছে? সজীব ভিতরে ভয়ে কুকড়ে গেল। মুখের অভিব্যক্তিকে সাহস ফুটিয়ে বলল, কই না তো। কুদ্দুস হেসে উঠল সজীবের উত্তর শুনে। তারপর বলল, এই লাইনে বহুত দিন ধরে আছি বুঝলি। কত মৃত মানুষে যে এই হাত দিয়ে ধরছি আর তার হিসাবই নাই। একবার রাজপথের মিছিলে আমাকেও লগের একটা পুলার শরীরে বোম আর পুরো শরীর আলু ভর্তার মতো হয়ে গেছিল। পরে ওই ছিন্নভিন্ন শরীরখানা এক জায়গায় করে কবর দিয়ে দিয়েছিলাম আমি।
কুদ্দুসের এমন বীরত্বের কথা শুনে উত্তরে সজীব কোনো কিছু বলে না, শুধু একটা বার ঘাড় ঘুরিয়ে তাকায় কুদ্দুসের দিকে। শুনশান রাস্তার বোকা চিরে দৈত্যের মতো ছুটে চলেছে তাদের গাড়িটা। অল্প করে নামিয়ে রাখা গ্লাসের উপর দিয়ে সনসন করে ঠান্ডা ধমকা বাতাস এসে আছড়ে পড়েছে সজীবের শরীরে। বেশ কিছু দূর যাওয়ার পর সজীব কুদ্দুসকে উদ্দেশ্য করে বলল, কুদ্দুস ভাই, তোমার কাছে বোতল নাই? থাকলে বার করো না, গলাটা একেবারে শুকিয়ে গেছে, তাড়াতাড়ি বের করো যদি থাকে। সজীবের এমন কথায় কুদ্দুস হো হো করে হেসে উঠল। তার তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে বলল, জানতাম তোর ডর করছে তাই না? শালা পুঁটি মাছের কলিজা নিয়ে এই লাইনে আসছিস কেন? হ্যাঁ, যা ঘরে গিয়ে দর্জির কাম কর গিয়ে, যা। কথাটা সজীবের ইগোতে লাগলো। সে মোটেও ভয় পাচ্ছে না, কিন্তু হাজার হলেও লাসতো। আর এমন ভয়ঙ্করভাবে কাউকে কখনো মারতে দেখিনি সে, তাই একটু মনটা কু ডাকছে তার। কুদ্দুসের ব্যঙ্গাত্মক কথাগুলো হজম করে আবার বলল, আরে দাও না থাকলে এমন করো না। এতক্ষণ গাড়ি চালানো আর গাড়িতে লাশ উঠাতে গিয়ে কুদ্দুসের গলাটাও খানিকটা শুকিয়ে গিয়েছে। তাই সজীবের কথার প্রত্যুত্তরে পাল্টা কোনো কিছু না বলে বলল, দেখ, গাড়ির ওইখানটাতে আছে, পুরোটা যেন মারিস না, ঠিক আছে? আমারও গলাটা শুকিয়ে গেছে। সজীব খানিকটা ঝুঁকে পড়ে তার সিটের পিছনে হাত ছুঁয়ে একটা বোতল বের করে আনলো। বোতল ভর্তি লাল পানি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। খানিকক্ষণ বোতলটা উপর নিচে ঝাঁকিয়ে নিয়ে তারপর বোতলের মুখটা খুলে এক নিঃশ্বাসে অর্ধেকটা গলায় ঢালার পর কুদ্দুসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, ব্যাস, বাকিটা তোমার। শালা সব দুশ্চিন্তা পানির সাথে সাথে নিচে চালান করে দিছি। সজীবের এখনো কথা শুনে কুদ্দুস একগাল হাসলো। তারপর সজীবের বাড়িয়ে দেওয়া বোতলটা নিজের মুখে ধরলো। তারপর ঢক ঢক শব্দ করে বোতলের সবটুকু পানি গলার্তকরণ করে নিল দুজনে। নিস্তব্ধ রাতের আধারে মারিয়ে দ্রুত বেগে ছুটে চলেছে গাড়িটা। চারপাশ নিকশ কালো চাদরে মোড়ানো। সজীব গাড়ির রেডিও চালু করে দিল। রেডিওতে বৌদ্ধ হেভেন চলছে। আর হিম করা সাউন্ড ইফেক্টটা শুনে কুদ্দুস বলে উঠল, এসবে ভয় পায় কেউ? হ্যাঁ, এরা এইসব পায় কোথা থেকে বলতো? বয়সটা তো আমার কম হলো না। কই, আমি তো কখনো বুদ্ধ দেখি নাই। যত সব গাঁজাখুরি কথাবার্তা, ভুলটাই বলে সাধারণ মানুষের মস্তিষ্ক হরণ করবার ফন্দি করছে সব। সদীপ টলমল গলায় সায় দিয়ে বলে উঠল, একদম ঠিক বলছিস বস, সব গাঁজাখুরি বাদ। একদিন সালাগোর সামনে পাইলে না, শার্টের নিচের যন্ত্রটা সোজা ঢুকিয়ে দিমু একবারে। এইভাবে এই কথায় সে গাড়িটা মন্তব্য নিয়ে যাচ্ছিল দুজনে। হঠাৎ করে সজীবের মনে হলো তার ঠিক পেছনের দিক থেকে কেউ ধাক্কা মারলো। পরক্ষণে আবার ভাবলো হয়তো এরকম রাস্তার কারণে এমনটা হচ্ছে, কিন্তু না। খানিকটা পথে যাওয়ার পর আবারও এইরকম ধাক্কা খেলো সে সাথে সাথে একটা শব্দ কানে ভেসে উঠলো সজীবের মনে হচ্ছে সিটের পিছনে কেউ একজন আছে, আর সে সজোরে দেওয়ালে ঘুষি মারছে। তার কিছুক্ষণ পরে বিশাল আকৃতির একটা বিড়াল সামনে এসে দাঁড়ালো, আর সাথে সাথে গাড়িটা ধাক্কা দিল সেই বিড়ালটাকে, কিন্তু বিড়াল কিছুই দেখা যাচ্ছে না ওখানে। তারপর সরাসরি একটা খাদে চলে যায় সেই গাড়িটা বাস্ট হয়ে যায়, এবং সাথে সাথে তারা দুজনেও মৃত্যুবরণ করে। এবং বিড়ালের সেই অদৃশ্য ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।